বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা জানি ক্যালকুলাস বা কলনবিদ্যা প্রধানত ২ ভাগে বিভক্ত। ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়েশন যাকে আমরা বাংলায় বলে থাকি অন্তরীকরণ বা অন্তর্কলন বা ব্যবকলন। অপরদিকে ইন্টিগ্রেশনকে আমরা বাংলায় বলে থাকি যোগজীকরণ বা সমাকলন। প্রথমে অন্তরীকরণ এবং পরে যোগজীকরণ এই ক্রম অনুসরণ করেই সকল ক্যালকুলাস বই লেখা হয়। কিন্তু মজার ব্যাপার হলো ইতিহাস কিন্তু বইয়ের এই ক্রম অনুসরণ করেনি। ইতিহাস থেকে জানা যায় অন্তরীকরণের অনেক আগেই মানুষ ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা পেয়েছিল। নিউটন ও লিবনিজের হাত ধরে গণিতের একটি শাখা হিসেবে ক্যালকুলাস প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে। তারও প্রায় ২০০০ বছর আগে কিছু চিন্তাশীল মানুষ ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাছাকাছি বিষয় নিয়ে চিন্তা করতে পেরেছিল। সর্বপ্রথম যিনি এই ধারণা নিয়ে কাজ করেছিলেন বলে জানা যায় তার নাম হচ্ছে ইউডক্সাস। তো লিবনিজ ও নিউটনের অনেক আগেই লোকজন এই ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে জানতো, তবুও নিউটন ও লিবনিজকেই যৌথভাবে ক্যালকুলাসের জনক বলে আখ্যায়িত করা হয়, কারণ তারাই সর্বপ্রথম প্রমাণ করেছিলেন ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া। তো আজ আমরা ইন্টিগ্রেশনের মৌলিক কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। ইন্টিগ্রেশন কেন ক্ষেত্রফল নির্ণয় করে, ইন্টিগ্রেশন কিভাবে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই আমরা ধরে নেই যে আমাদের কাছে একটি সারণী আছে যেখানে 10 সেকেন্ড অন্তর অন্তর 1 মিনিটে একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য বেগ দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের সারণীটি হচ্ছে এরকম। আমরা একটু সারণী তৈরি করার চেষ্টা করি। আমরা ধরে নেই আমাদের কাছে এই সারণীটি আছে। এখানে সময়টা সেকেন্ড এককে হিসাব করা হচ্ছে এবং 10 সেকেন্ড অন্তর অন্তর আমরা মিটার পার সেকেন্ড এককে ব্যাগটা দেখতে পাচ্ছি। 0 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 0, 10 সেকেন্ডে ব্যাগ হলো 2.78, পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 20তম সেকেন্ড পর্যন্ত ব্যাগ হচ্ছে 3.34। এভাবে সারণীটি আমরা মনে করি তৈরি করা আছে। তো এখন এই সারণী থেকে যদি আমাদেরকে এই 1 মিনিটে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়, আমরা কিভাবে করব? এখন আমরা খুব সহজে এভাবে চিন্তা করব। প্রথমে হিসাবের সুবিধার্থে আমরা ধরে নেই 0 থেকে এই 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ সবসময় 2.78 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে গাড়ি যদি 2.78 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে গাড়িটির দূরত্ব কত হবে? 2.78 ইন্টু 10। একইভাবে আমরা ধরে নিচ্ছি 10 থেকে 20 অর্থাৎ দ্বিতীয় 10 সেকেন্ডে গাড়িটির গতিবেগ 3.3 মিটার পার সেকেন্ড। তাহলে পরের 10 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হবে 3.34 ইন্টু 10। একইভাবে আমরা পরবর্তী প্রতি 10 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। 5.01 ইন্টু 10, 6.95 ইন্টু 10, 6.95 into 10, finally 8.34 into 10। এখন এই দূরত্বগুলো যদি আমি যোগ করে দেই, তাহলেই কিন্তু এই 1 মিনিটে
গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে মোট দূরত্ব, এখন এটাকে যদি আমরা একটু হিসাব করে নেই, হিসাব করলে এখানে আমরা পাবো 333.7 মিটার। আমরা কিন্তু খুব সহজেই অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। তো এখন এই তথ্যগুলিকে আমরা যদি একটু লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে চাই, তাহলে দেখো লেখচিত্রটি কেমন হবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের y অক্ষ এবং এটা হচ্ছে আমাদের x অক্ষ। x অক্ষ বরাবর আমরা সময়ের ব্যবধান নিচ্ছি এবং y অক্ষ বরাবর আমরা বেগ নিচ্ছি। তাহলে দেখো 0 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত, দুঃখিত, 0 সেকেন্ডে আমাদের বেগ ছিল 0। তাহলে বিন্দুটা হবে এখানে একটা বিন্দু। দেখো আমাদের x অক্ষ বরাবর আমরা সময় নিয়েছি, y অক্ষ বরাবর বেগ নিয়েছি। তাহলে 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডে বেগ কত ছিল? চার্টে আমরা দেখতে পাই যে 2.78, মানে প্রায় 3 এর কাছাকাছি। আমরা ধরে নিচ্ছি বিন্দুটা এখানে হবে। পরবর্তী 10 সেকেন্ডে বেগ ছিল 3.34, মানে প্রায় 3.5 এর কাছাকাছি। আমরা আনুমানিকভাবে বিন্দুগুলো স্থাপন করছি। পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ডে ছিল 5.01, আনুমানিক এখানে আসবে 40তম সেকেন্ড, এখানে আসবে 6.95, প্রায় 7 এর কাছাকাছি। এরপরটা হবে প্রায় 7 এর কাছাকাছি 6.95 এবং সর্বশেষ হবে 8.84। আমরা ধরে নিচ্ছি এটা এখানে আসবে 8.34, আমরা ধরে নিচ্ছি আনুমানিক এখানে। তো এখন এই বিন্দুগুলো যদি আমরা ফ্রি হ্যান্ডে যুক্ত করি, তো আমি এখানে একটু সরল রেখার মতো করে যুক্ত করছি। আমরা ফ্রি হ্যান্ডে যদি যুক্ত করি তাহলে বক্ররেখা পাবো। এই বক্ররেখাটি এই সারণীর প্রদত্ত তথ্যগুলোকে উপস্থাপন করছে। তো দেখো এখন আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটাকে কিন্তু এই বক্ররেখার নিচের ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করতে পারি। প্রথমত আমরা এই যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে এই অংশটা, এটাকে দেখো আমরা একটি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। যেমন আমরা যদি এখানে একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে এই আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য কত হবে। এই পয়েন্টটা হলো 10,2.78, তার মানে এর উচ্চতা বা দৈর্ঘ্য হবে 2.78 আর এর প্রস্থ হবে 10। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 2.78 ইন্টু 10। তাহলে প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাহায্যে পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এর পাশে আরেকটি আয়তক্ষেত্র নেই, লক্ষ্য করো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 3.34 আর প্রস্থ হবে 10। সুতরাং দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা প্রকাশিত হচ্ছে। একইভাবে আমরা পরবর্তী প্রতি 10 সেকেন্ডের জন্য এক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা দূরত্বকে নির্দেশ করতে পারি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু মোট দূরত্বটা পেয়ে যাব। তো এখন চলো এই যে মোট দূরত্ব,
এই দূরত্বটাকে আমরা একটু বীজগাণিতিক রূপে দেখার চেষ্টা করি। কিরকম? আমরা প্রথম 10 সেকেন্ডের বেগ এটাকে আমরা ধরে নিচ্ছি v1, দ্বিতীয় 10 সেকেন্ডের বেগকে আমরা ধরে নিচ্ছি v2, একইভাবে তৃতীয় 10 সেকেন্ডের বেগকে v3, এভাবে আমরা v6 পর্যন্ত বেগ নিয়ে নিচ্ছি। এবং দেখো এই যে সময়ের যেই ইন্টারভ্যাল আছে, ব্যবধান আছে, এটাকে আমরা ডেল টি দ্বারা লিখতে পারি। সুতরাং আমরা দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি মোট দূরত্ব d ইকুয়াল টু v1 ডেল টি প্লাস v2 ডেল টি প্লাস v3 ডেল টি প্লাস v4 ডেল টি প্লাস v5 ডেল টি প্লাস v6 ডেল টি, এই আকারে আমরা লিখতে পারি। এখন ডান পাশের এই রাশিটাকে আমরা একবারে সামেশন দিয়ে যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি n ইকুয়াল টু 1 to 6 vn ডেল টি। তো লক্ষ্য করো এখানে যে 6 আছে, 6টা আসলে কি? 6টা হচ্ছে মোট সময় 60 সেকেন্ড। এটাকে আমরা যেহেতু প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আমরা হিসাবটা নিচ্ছি, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে মোট কতটি ভাগ হবে? 6টি ভাগ হবে। সেই 6 হচ্ছে এখানে। তাহলে এই 6কে আমরা কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি। n ইকুয়াল টু 1 to মোট সময় ধরি আমরা ক্যাপিটাল টি, এটাকে যদি সময়ের অন্তর মানে ইন্টারভ্যাল ডেল টি, মানে এখানে ডেল টি হচ্ছে কিন্তু 10, আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু 6 পেয়ে যাচ্ছি, vn dt। তো দেখো এখানে একটি ভালোভাবে যদি লক্ষ্য করো, এটা দ্বারা দূরত্ব নির্দেশ করছে ঠিকই, কিন্তু এটা দ্বারা নিখুঁতভাবে আমরা দূরত্ব পাচ্ছি না। কারণ কি? কারণ দেখো আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম এই যে চার্টের মধ্যে প্রথম 10 সেকেন্ডের প্রতি সেকেন্ডে আমরা ধরে নিয়েছিলাম বেগ 2.78 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হওয়া সম্ভব না, কারণ শূন্য থেকে হঠাৎ করে কি বেগ একবারে 2.78 হয়ে যাবে? অবশ্যই না, এটা ধীরে ধীরে বাড়বে। তাহলে এইটার মানের এই ত্রুটি আমরা দূর করতে পারি কিভাবে? অর্থাৎ আমরা দূরত্বটাকে যদি নিখুঁতভাবে বের করতে চাই তাহলে আমরা এই 10 সেকেন্ড অন্তর অন্তর হিসাবটা না করে আমরা যদি এর প্রতি সেকেন্ডে বা তার চেয়েও ক্ষুদ্রতম সময়ে হিসাবটা নিতে পারি তাহলে কিন্তু প্রতি সেকেন্ডের আমরা এখানে বেগটা লিখতে পারছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যবধানটা কমে আসবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আমরা নিখুঁতভাবে যদি ডিসটেন্স বের করতে চাই, এই যে ডেল টি যে সময়ের ব্যবধান, এটা খুবই ক্ষুদ্র নিতে হবে। আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা প্রায় শূন্যের কাছাকাছি নিতে চাই, ডেল টি টেন্ডস টু 0, খুবই ক্ষুদ্র। যদি এইভাবে আমরা নিয়ে রাশিটাকে লিখি n ইকুয়াল টু 1 t বাই ডেল টি vn ডেল টি। তাহলে দেখো উপরে টি বাই ডেল টি মানে মোট সময়কে আমরা খুবই ক্ষুদ্র মানে শূন্যের প্রায় কাছাকাছি একটি মান দ্বারা ভাগ করলে কি পাবো? অসীম, মানে অনেক বড় একটা সংখ্যা পাবো। তার মানে আমরা সময়কে অসীম সংখ্যক ভাগে ভাগ করে আমরা কিন্তু নিখুঁতভাবে দূরত্বটা বের করে ফেলতে পারি। তাহলে এই যে একটা লাইনে আমরা এখন পৌঁছালাম, শেষ যে লাইনটি দেখতে পাচ্ছ এটি কিন্তু একটা যুগান্তকারী লাইন। তো এই লাইনটিকেই ইন্টিগ্রেশনের মাধ্যমে লেখা যায় এইভাবে, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ভি টি ডিটি। এখানে ডিটি হচ্ছে সময়ের ক্ষুদ্রতম অংশ, আর এখানে ভি কে টি এর ফাংশন আকারে প্রকাশ করছি, কারণ সময়ের সাথে সাথে বেগটা পরিবর্তিত হচ্ছে। তাহলে এই যে দেখো এই ডিসটেন্সটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সাপেক্ষে এইভাবে প্রকাশ করতে পারছি। আবার এই দূরত্বটাকে কিন্তু আমরা এই ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করতে পারছি, কিন্তু এখানেও কিন্তু ছোট্ট ত্রুটি রয়ে গেছে। দেখো আমরা জানি ইন্টিগ্রেশন কিন্তু বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করে, তাহলে এখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিলে উপরের অংশগুলো কিন্তু আমাদের হিসাব করতে হচ্ছে। তাহলে এটাকে আমরা দূর করতে পারি, যে একটু আগেই বললাম সময়ের ব্যবধানটাকে অনেক ক্ষুদ্র করতে হবে। যেমন ধরো আমরা যদি প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর না নিয়ে 5 সেকেন্ড অন্তর অন্তর সময়ের ব্যবধানে আমরা যদি হিসাব নিতাম, তখন দেখো চিত্রটা কেমন হতো? দেখো আয়তক্ষেত্রটা এমন হতো, তাই না? দেখো এতক্ষণ
যেই বর্ধিত অংশ মানে বক্ররেখার বাইরে যে আয়তক্ষেত্রের অংশ ছিল সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আমরা যদি 5 সেকেন্ড অন্তর অন্তর না নিয়ে 1 সেকেন্ড প্রতি সেকেন্ড অন্তর অন্তর নিতাম, ধরো এখানে হলো 1 সেকেন্ড, তাহলে দেখো আয়তক্ষেত্রের বক্ররেখার বাইরে আয়তক্ষেত্রের অংশ আরো কমে গেছে। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি প্রতি সেকেন্ড অন্তর অন্তর নেই, ধরো এখানে 20 সেকেন্ডে যতটুকু আছে আমরা 21তম সেকেন্ডে যদি হিসাবটা করি, তাহলে দেখো আমরা এরকম একটি আয়তক্ষেত্র পাবো। দেখো, তাহলে এই আয়তক্ষেত্রে দেখো খুব সামান্য অংশই কিন্তু বক্ররেখাটির বাইরে আছে। আমরা যদি আরো ন্যানো সেকেন্ড অন্তর নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আরো সূক্ষ্ম হয়ে যাবে। এখানে কিন্তু আমরা দেখো আরো ভিতরে চলে আসবে এই রেখাটা। ফলে এখন যদি আমরা আয়তক্ষেত্র আঁকতে যাই, একেবারে আয়তক্ষেত্রের প্রান্তটা কিন্তু এই বক্ররেখার সাথে প্রায় মিশে যাবে। তো এইভাবে আমরা যদি সময়ের অন্তরকে একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে পৌঁছাই, তখন কিন্তু দেখো এই যে এরকম সময়ের অন্তর গুলো কমে যাবে। দেখো এই যে, আর এই দিকেও আমাদের আয়তক্ষেত্রগুলো খুব ক্ষুদ্র হয়ে যাবে। এই যে দেখো ছোট হয়ে যাচ্ছে। উপরের দিকে তাকাও, এখানে এই বক্ররেখার বাইরে কিন্তু আয়তক্ষেত্রের খুব কম অংশই থাকছে। একটা সময় যখন শূন্যের কাছাকাছি আমরা সময়ের অন্তর নিয়ে কাজ করব, তখন কিন্তু এই বক্ররেখার বাইরে এই আয়তক্ষেত্রগুলির কোনো অংশই থাকবে না। সুতরাং আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই আয়তক্ষেত্রের নিচে যে অংশটুকু থাকবে তার ক্ষেত্রফলই হবে মোট দূরত্ব। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা নিখুঁতভাবে দূরত্ব পেয়ে যাচ্ছি। আবার ঠিক এই বক্ররেখার নিচের ক্ষেত্রফল দ্বারাও আমরা নিখুঁতভাবে দূরত্ব পেয়ে যাচ্ছি। এজন্যই আমরা বলি যে ইন্টিগ্রেশন মূলত ক্ষেত্রফল নির্ণয় করে। তো এখন চলো আমরা এই ব্যাপারটা জেনে নেই যে কেন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন বিপরীত প্রক্রিয়া। আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তনের হার নির্ণয় করার পদ্ধতি। আর ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি। তো পরিবর্তনের হার বা ঢালের বিপরীত কিভাবে ক্ষেত্রফল হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা শুনে এসেছি যে বিপরীত, কিন্তু কেন বিপরীত হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন সেটা জানার জন্য আমরা আমাদের পূর্বের সারণীতে একটু ফিরে আসি। ধরো এখন এই সারণীর এই যে একটি ফাঁকা সারি আমরা রেখে দিয়েছিলাম, এটা এখন ব্যবহার করছি। এখানে মনে করো আমরা দূরত্ব লিখতে চাই, যেহেতু আমরা দূরত্ব পেয়ে গেছি আর এটা আমরা মিটার এককে রাখছি, তাহলে 0 সেকেন্ডে দূরত্ব হবে 0 মিটার। এখন লক্ষ্য করো প্রথম 10 সেকেন্ডে দূরত্ব কত হবে? এই যে 2.78 ইন্টু 10, তার মানে এখানে দূরত্ব হবে 27.8। এখন যদি আমরা 20 সেকেন্ডে মানে 10 সেকেন্ডের দূরত্বের সাথে পরবর্তী 10 সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ এই যে এই অংশটা যদি যোগ করে দেই, তার মানে আমরা যদি এই দুইটা অংশ একসাথে করি, তাহলে কিন্তু 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো। 27.8 এর সাথে আমরা 33.4 যুক্ত করলে দেখো এখানে পাবো আমরা 61.2। একইভাবে 30 সেকেন্ড, তার মানে এখানে কিন্তু 20 সেকেন্ড পর্যন্ত দূরত্ব আছে। এটার সাথে পরবর্তী এই যে এই অংশটা যদি আমরা যোগ করি পরের 10 সেকেন্ডের, মানে 50.1, তাহলে আমরা এখানে পাবো 113.3। ঠিক একইভাবে মোট 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে 180.8। এখানে হবে আমাদের 250.3 এবং সর্বশেষ হবে 333.7। ওকে, ফাইন। তাহলে মনে করো এখন আমাদের শুধু সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, এই ব্যাগটা দেওয়া নেই। তো এখন আমরা এই সময় এবং দূরত্বের লেখচিত্র একে হোক অথবা এই সারণী থেকে হোক আমাদের ব্যাগ বের করতে হবে। তাহলে একটা বিষয় দেখো, আমরা প্রথম 10 সেকেন্ডে ব্যাগ, এটা কিভাবে বের করব? প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.78, দুঃখিত 27.8, এটাকে ভাগ করব 10 দিয়ে, আমরা পাবো 2.78। ঠিক আমরা 10 থেকে 20 মানে পরের 10 সেকেন্ডে ব্যাগ কত ছিল এটা বের করার জন্য দ্বিতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মান জানতে হবে। এটা আমরা কিভাবে পাবো?
এই দেখো মোট 20 সেকেন্ড থেকে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব আমরা যদি বিয়োগ করি, আমরা একটু বিয়োগ করে দিই চলো। দেখো 61.2 মাইনাস 27.8, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এই 10 থেকে 20, অর্থাৎ দ্বিতীয় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা ভাগ করব, মোট সময় কত 10 থেকে 20 পর্যন্ত 10 সেকেন্ড, 10 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে আমরা পাবো 3.34। একইভাবে আমরা পরবর্তী প্রতি 10 সেকেন্ডের জন্য বেগ বের করতে পারি। দেখো এখানে আসলে আমরা কি করছি, উপরে দেখো নিচ্ছি আমরা কোটির পরিবর্তন, কোটি, কারণ দেখো আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু সময় নিয়েছিলাম, তাহলে সময়ের যে ব্যবধান তার মানে এক্স এর ব্যবধান নিচ্ছি নিচে, আর উপরে কি দেখো ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো থাকে সেগুলোর ব্যবধান আমরা নিচ্ছি, তার মানে উপরে ওয়াই এর চেঞ্জ, নিচে এক্স এর চেঞ্জ। চিন্তা করে দেখো তো এটা কি, এটা কিন্তু আসলে সেই ঢাল নির্ণয়ের প্রক্রিয়া, অর্থাৎ অন্তরীকরণ। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দূরত্বকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই। আবার দেখো এখান থেকে আমরা দেখতে পাই যে বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে দূরত্ব পাই। সুতরাং দূরত্বকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বেগকে ইন্টিগ্রেশন করলে দূরত্ব পাওয়া যায়। তার মানে এখান থেকে স্পষ্ট ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশন একটি আরেকটির বিপরীত প্রক্রিয়া। তো যেহেতু আমরা এটা জেনে গেলাম যে একটি আরেকটির বিপরীত প্রক্রিয়া, তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে যদি এফএক্স, ক্যাপিটাল এফএক্স একটি ফাংশন হয় এবং যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করার ফলে স্মল এফএক্স পাই, দেখো তাহলে এই যে এফএক্স 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 এর প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ হবে ক্যাপিটাল এফএক্স। ঠিক আছে, অ্যান্টি ডেরিভেটিভ হলো ইন্টিগ্রেশন করার কৌশল, এটাই আমরা নরমাল অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে পরিচিত হয়ে থাকি, পরিচয় দিয়ে থাকি। তাহলে এই যে এফএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাচ্ছি এফএক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফএক্স প্লাস সি। এখানে দুটি বিষয়ে খটকা লাগাটা উচিত এবং খুব স্বাভাবিক। একটি হচ্ছে ডিএক্সটা কোথা থেকে এলো, আর একটি হচ্ছে সি কোথা থেকে এলো। প্রথমে আমরা এটা বুঝে নেই, যেহেতু ক্যাপিটাল এফএক্স কে অন্তরীকরণ করলে এফএক্স পাওয়া যাচ্ছে, সুতরাং স্মল এফএক্স কে ইন্টিগ্রেট করলে ক্যাপিটাল এফএক্স পাওয়া যাবে। তো এই ডিএক্সটা কোথা থেকে এলো এটা জানার জন্য আমাদের একটু পুরনো দিনে ফিরে যেতে হবে, যখন লিবনিজ ইন্টিগ্রেশনের ধারণাগুলো খুব সরল চিন্তা থেকে শুরু করেছিলেন। তো লিবনিজের সেই সরল চিন্তাগুলো ছিল এরকম যে যে কোনো একটি বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি আমরা যোগ করি তাহলে সেই বস্তুটি পাওয়া যায়। যেমন আমরা যদি এক্স এর ক্ষুদ্র অংশটাকে এরকম ধরি যে ডিএক্স, এক্স এর খুব ক্ষুদ্র অংশ আমরা নাম দিলাম, তো এরকম অনেকগুলো ক্ষুদ্র অংশ যদি আমরা যোগ করি, অর্থাৎ ক্ষুদ্র অংশগুলোকে যদি আমরা সাম করি, তাহলে এই যে সাম, এই সামের এসটাকে উনি একটু টেনে লম্বা করে ইন্টিগ্রেশনের প্রতীক হিসেবে লিখেছিলেন, যা 300 বছর পর্যন্ত আমরা এখন ব্যবহার করে আসছি। তাহলে এই ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা যোগ করছি, তাহলে আমরা পাবো কি এক্স। তাহলে তুমি কিন্তু এটা বলতেই পারো যে ইন্টিগ্রেশন অফ ডি দিয়ে যদি আমি এখানে বলি পি, পি এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করলে আমরা পাবো পি। আমরা যদি লিখি ইন্টিগ্রেশন অফ ডি কিছু মিছু, ধরো আমরা কিছু মিছুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে এটা যোগ করছি, তাহলে আমরা কি পাবো, সেই কিছু মিছুটাই ফেরত পাবো। এখন তুমি দেখো আমরা যদি একইভাবে ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স নেই, মানে সাইন এক্স এর যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেই, নিয়ে যদি যোগ করি তাহলে সম্পূর্ণ সাইন এক্সটাই আমরা ফেরত পাবো। দেখো এই লাইনে আমরা একটু ফেরত আসছি। তো এইখান থেকে একটা বিষয় একটু মনে রাখো, দেখো ডিডিএক্স অফ সাইন এক্স মানে কিন্তু কজ এক্স, এটা আমরা জানি। তো এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারি যে ডি অফ সাইন এক্স ইকুয়াল টু
cos x dx। তোমরা হয়তো ভাবতে পারো যে উভয় পক্ষে আমরা dx দ্বারা গুণ করে দিয়েছি। না, এটা ভুল। কারণ দেখো এখানে d dx হচ্ছে একটি ডিফারেনশিয়াল অপারেটর। তো আমরা যদি dx দিয়ে গুণ করি, এই dx dx কেটে এখানে d sin x হবে, এটা একেবারেই অবান্তর। তো এটা আসলে কিভাবে হয় সেটা আমরা একটু বাম পাশে দেখে ফেলতে পারি। ধরো আমরা ধরে নিচ্ছি z হচ্ছে x এর একটি ফাংশন। এখন যদি আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, d dx of z ইকুয়াল টু এখানে লিখতে পারি তাহলে এটাকে f প্রাইম x। এখন তুমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলে পাচ্ছ, দেখো ইন্টিগ্রেশন d dx of z dx equal to integration of f prime x dx। তো এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পরকে প্রশমিত করে, অর্থাৎ আমরা z কে প্রথমে ডিফারেন্সিয়েশন করছি, তারপর ইন্টিগ্রেশন করছি, তাহলে ফাইনালি আমরা কি পাবো? ফাইনালি আমরা সেই z টাই ফেরত পাবো। তাহলে z ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f প্রাইম x dx। তো দেখো একটু আগে বলেছি আমরা z এর যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আবার যদি যোগ করি তাহলে z ই ফেরত পাবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখানে integration of dz equal to integration of f prime x dx। অর্থাৎ এই যে dz এবং এই f prime x dx এই দুটোর যোজিত ফল সমান, সেই অর্থে আমরা এখান থেকে বলতে পারি যে dz equal to f prime x dx। ঠিক আছে? ঠিক তেমনি দেখো আমরা d dx of sin x equal to যদি cos x হয়, এখান থেকে আমরা বলতে পারবো d sin x equal to cos x dx। তো এই মানটা এখানে এনে একটু বসিয়ে দাও, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ d, দুঃখিত d sin x এর মানটা বসাতে চাচ্ছি আমরা, তাহলে এখান থেকে বলতে পারি cos x dx। cos x dx ইকুয়াল টু হবে sin x। তো আশা করি dx টা কোত্থেকে এসেছে তোমরা বুঝতে পেরেছো। তো এখন বাকি রইল c এর কাজ, c টা আসলে কেন ব্যবহৃত হয়। দেখো এটাও খুব সহজে আমরা চিন্তা করতে পারি। ধরো আমরা ইন্টিগ্রেশন cos x dx এটা বের করতে চাচ্ছি, তার মানে আমরা এমন একটি ফাংশন খুঁজছি যাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়। তাহলে ফাংশন কোনটা হতে পারে? আমরা সাধারণত জানি sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়। এক্স্যাক্টলি আমরা পেয়ে গেছি। কিন্তু sin x কে শুধু ডিফারেন্সিয়েশন করলে কি cos x পাওয়া যায়? আমরা যদি এটা করি d dx অফ দেখো sin x প্লাস 5, এটাকে অন্তরীকরণ করলেও কিন্তু আমরা cos x ই পাচ্ছি। দেখো আমরা যদি এখানে -2 দেই sin x -2, তাও কিন্তু আমরা cos x ই পাবো। এরকম হাজার হাজার ফাংশন আছে যাকে ডিফারেন্সিয়েশন করে আমরা cos x পাবো। তো এই জন্য আমরা বলতে পারি যে sin x এর সাথে কোনো একটি ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকলে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি cos x পাওয়া যায়। তাহলে এখানে আমরা সেই ধ্রুবকটার পরিবর্তে c ব্যবহার করি, যাকে আমরা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলে থাকি। তো দেখো এই c এর মানটা আসলে নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না যে কত হবে। নির্দিষ্টভাবে c এর মানটা আমরা বলতে পারি না বলেই এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় অনির্দিষ্ট যোগজ, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো দেখো c টা কেন আসে সেটার ব্যাখ্যাটা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে যদি আমরা ধরে নিচ্ছি d dx অফ ক্যাপিটাল fx ইকুয়াল টু স্মল fx, আমরা ধরে নিচ্ছি। তো এখন যদি আমরা এই কাজটি করি, দেখো d dx অফ ক্যাপিটাল fx প্লাস c এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু ঠিক আগের মতোই আমরা স্মল fx ই পাবো। তাহলে দেখো এই fx কে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ fx dx, তাহলে আমাদের কি পাওয়া উচিত? এই fx প্লাস c কিন্তু পাওয়া উচিত।
নরমালি দেখো আমরা যা পাবো এই ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এই সিটা বাদ হয়ে যায়। তাহলে ইন্টিগ্রেশনের ফলাফলে কিন্তু সেই সিটা আমরা সাধারণভাবে লক্ষ্য করতে পারি না। এজন্যই আমরা সিটা বর্ধিতভাবে দিয়ে দেই। fx প্লাস সি হবে। তো আশা করি আজকের আলোচনা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে ইনশাআল্লাহ ইন্টিগ্রেশনের আরো বেশ কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজ সবার জন্য শুভকামনা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।